তৃণমূল যদি ক্ষমতা থাকে তো এটা হতেই হবে। তৃণমূল ক্ষমতায় যেখানে, সেখানে তো মানুষের জন্য এসবই হবে না। জলের কল থেকে শরবত বার তো হবে না, জলের কল থেকে এইরকমই সব জল বার হবে যেগুলো খেলে ডায়রিয়া হবে। কারণ মেরে খেতে খেতে বাংলায় তো কিছু আর বেঁচে নেই এখন। দুর্নীতির আক্রমণে বাংলায় আর তো কিছু বেঁচে নেই। এখন আমাদের বেঁচে থাকা মরা সবকিছু ভগবানের উপরে, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আমাদের থাকতে হবে। আজ থেকে এটা কথা কবে থেকে বলছি আমরা। প্রথম কথা, দিদির কোলে চড়ে বসে এই বাংলায় প্রবেশ করেছিল বিজেপি পার্টি, আপনারা জানেন। এই দিদি মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে আঘাত করে ভোট করেছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে কেন্দ্রের সরকার এনআরসি এবং সিএএ আইনের জন্ম দিয়েছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার আগে এই বাংলায় আরএসএস এর 100, 200, 400 হয়তো শাখা সংগঠন ছিল, আর সেটা কয়েক হাজারে রূপান্তরিত হয়েছে। অথচ কংগ্রেসের অফিস ভেঙে দেওয়া হয়েছে, বামেদের অফিস ভেঙে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আরএসএস কে এখানটায় যাতে সে ফলে ফুলে প্রস্ফুটিত হতে পারে, তার জন্য সব ব্যবস্থা করেছে। তার জন্য লক্ষ্য করে দেখবেন যে মমতা ব্যানার্জি কোনোদিন মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু বলে না, খেয়াল করবেন। মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু বলে না, নীতিন গাডকারির বিরুদ্ধে কিছু বলে না, রাজনাথ সিং এর বিরুদ্ধে কিছু বলে না। মোহন ভাগবত আজকের আরএসএস এর মাথা, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কিছু বলতে শুনেছে? কারণ তার সঙ্গে নাগপুর আর ভবানীপুর, তাদের সঙ্গে খুবই মধুর সম্পর্ক। নাগপুর আর ভবানীপুর সম্পর্ক বড় মধুর, তাই ভাগবতের সঙ্গে দিদির কোনো মারামারি। খেয়াল করুন, বাংলা মানুষ সবকিছু ভ্রমের দ্বারা পরিচালিত হবেন না। আপনারা কান দিয়ে জগৎ দেখবেন না, চোখ দিয়ে জগৎ দেখুন। অনুরোধ, দাবি আপনাদের কাছে আমার। কি করবো আমরা? এ বাংলা হিসাবেই চলবে, একদিকে টিএমসি একদিকে বিজেপি হিসেবেই চলবে। বাংলা মানুষ হাঁপিয়ে যাচ্ছে সব দেখতে দেখতে। আমরা আবার বাংলা মানুষকে বলছি, বিভাজনের রাজনীতি ছেড়ে দিয়ে জীবনের রাজনীতিতে বাংলা মানুষ ফিরে আসে। জীবনের রাজনীতি করতে গেলে কংগ্রেসকে দরকার, বাংলা মানুষ মনে রাখবে। এই সময়টায় আরো বেশি বাড়ে দ্রাবিড, এই সিজনে এটা আরো বাড়ে। এগুলোর জন্য কি করতে হয়? আগে থেকে ভেবে তার কন্টিনিউয়াসলি প্ল্যান তৈরি করতে হয়। আমাদের এখানে কি সমস্যা জানেন বাংলার? এখানে সবকিছু ঘটনা ঘটে যাওয়ার পর হয়তো কোথাও কিছু ব্যবস্থা করার কথা শোনা যায়। ঘটনা ঘটে যাওয়ার পর যখন সব 12টা বেজে গেল, তখন এদের ঘুম ভাঙে। উচিত এগুলো পুরো অ্যাক্টিভ হওয়া এবং প্রিএমটিভ মেজার নেওয়া। আমাদের এখানে ঘটনা ঘটার পর হয়, আমরা বলি ঘটনা ঘটার আগে ব্যবস্থা নেওয়া। ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিলে মানুষ বাঁচে, ঘটনা ঘটার পরে ব্যবস্থা নিলে, বাংলায় কথা আছে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে। চুরি হয়ে গেল ঘরে, মানুষের মৃত্যু হয়ে গেল, তারপরে বুদ্ধি বাড়ছে। কিন্তু আগে থেকে প্রিপারেশন থাকা উচিত, প্রস্তুত থাকা উচিত। এটা তো হঠাৎ করে কোনো র্যাবিট আক্রান্ত হচ্ছে না, অ্যান্টি র্যাবিটের ইনজেকশনের প্রয়োজন আজকে হঠাৎ করে তো নয়, প্রতি বছরের ঘটনা এটা। বিজেপি তৃণমূল সবাই খয়রাতি দেয়, এখানে বলার তো কিছু নেই। এগুলো ভোটের আগে চলবে, এখন তো কিছুই হয়নি। দাঁড়ান, ফোয়ারা উঠবে, ফোয়ারা, প্রতিশ্রুতির ফোয়ারা বইবে। কাজের কাজ কি হচ্ছে আমরা জানি না। কালকে দেখলাম পেপারে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হওয়ার প্রস্তাব হচ্ছে 4 নম্বর, আর বাস্তবে বিনিয়োগ হওয়ার হচ্ছে কত? সেখানে ভারতবর্ষের 14 নম্বরে। অর্থাৎ বাতালে আমরা 4, কাজে আমরা 14। এ বাংলা এটাতেই বিশ্বাস করে, ভাষণে আছে, রেশনে নাই। কি করবে শৃঙ্খলা কমিটি? আইন বলছে হুইপ না মানলে পার্টি থেকে বরখাস্ত, সাসপেন্ড হয়ে যেতে পারে, তার মেম্বারশিপ চলে যেতে পারে। যান না পার্লামেন্টে যান, হুইপ মানবে না, তার পদ চলে যাবে তুরন্ত। এখানে যে মানেনি, তাকে প্রথমে কমপ্লেন করা উচিত কার কাছে? স্পিকারের কাছে। কি বলতে হবে? যে আমাদের হুইপ মানি, দল থেকে আমরা বহিষ্কৃত করছি। তা তো কোনো ক্ষমতা নাই।
তার কারণ পিছনে মমতা। ওরা জানে দিদির আমরা লোক আছি, গেলাম না গেলাম বিধানসভা, ওই বিধানসভা ভেঙে দিলেও কি, বিধানসভা রাখলেও কি, বিধানসভা করলেও কি, কিছু যায় আসে না। দিদি বিধানসভা, দিদি শিক্ষা, দিদি স্বাস্থ্য, দিদি পুলিশ, দিদি সব। তাই এই বিধানসভাতে বিধানসভা নাই, এই বিধানসভা সার্কাসের উপর দিয়ে দিয়েছে, সার্কাস। বিধানসভা গেলে সার্কাস দেখতে হবে। আমরা চাইছি দিদি আপনি বিধানসভা যে সার্কাস হয় এটা টেলিভিশনে সম্প্রচার করার ব্যবস্থা করে দিন, যাতে বাংলার মানুষ এত সুন্দর সার্কাসের থেকে যেন বঞ্চিত না হয়। এই তো কালকেও তো আমি কথাটা বলেছি যে পশ্চিমবঙ্গের যে পৌর ব্যবস্থা, সে নগর হোক, কর্পোরেশন হোক, শহর, জেলা, শহর হোক, সর্বত্র যে কত দুর্বিষহ হয়ে গেছে, এটা তার প্রমাণ। আজকে সেখানে জল সরবরাহ হবে কি হবে না তা জানে না, বলেও সেই জল পানীয় যোগ্য কিনা তা জানে না, সেই জল 24 ঘন্টা পাওয়া যাবে কিনা তা জানে না। এবং তার সঙ্গে সঙ্গে জল তো হলো, তাদের জল নেবার জন্য যে বাড়িঘরগুলো আছে, যে বাড়িঘরে সাপ্লাইয়ের জন্য জল, সেই বাড়িঘর ঠিক থাকবে কিনা সেটা কেউ জানে না। তো সেখানটায় তাদের বাড়িঘর রিপেয়ার করার কি ব্যবস্থা হবে? দোষ যদি করে থাকে কর্পোরেশন দোষ করেছে, কর্পোরেশন করা মানে সরকারের ব্যর্থতা। সরকার যদি ব্যর্থতা হয়, তাহলে যাদের ব্যর্থতায় আজ সেই সমস্ত গৃহগুলো বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, তাদের জন্য দায়িত্ব কাকে নিতে হবে? সরকারকে। তাই রাজ্য সরকার দ্রুত এই টোটাল বিষয়টাকে দেখে তার একটা পরিসংখ্যান তৈরি করে এই সমস্ত যারা এফেক্টেড, যারা আক্রান্ত হলো মানুষ এই ঘটনার জন্য, যাদের বিপদ বাড়লো, তাদের জন্য সরকারের পক্ষ থেকে কি ঘোষণা সেটা আমরা জানতে চাইছি। সরকার তুরন্ত তাদের ঘোষণা করুক, তাদের কি ধরনের সুযোগ সুবিধা দেবে তার ঘোষণা সরকারের পক্ষ থেকে করা উচিত। দিদি মনে করে লন্ডন থেকে করতে কোনো অসুবিধা নাই, আমরা শুনে নেব ফেসবুকে, আপনার ভিডিওতে শুনে নেব আপনি হাওড়ার এই সমস্ত বাসিন্দাদের জন্য লন্ডন থেকে কি ভাবছেন। আপনার তো সবসময় পশ্চিমবঙ্গের উপর নজর আছে, আপনি বলছেন টাস্ক ফোর্স করে গেছে, আপনি বলছেন তো টাস্ক ফোর্সের টাস্কটা কি? টাস্ক ফোর্সের টাস্কটা কি? ঘটনার উপরে মাস্ক চাপানো, না ঘটনার জন্য প্রকৃত কিছু টাস্ক করা? আর সবকিছুর মাথায় আপনি লন্ডনে বক্তৃতা দেওয়ার ফাঁকে আপনি দিনরাত বক্তৃতা দেবেন লন্ডনে, আমরা শুনেছি। কোথায় বক্তৃতা দিচ্ছেন জানতে পারছি না, তত ভিডিও আসে না, কি বলছেন তাও জানতে পারবো না। কিন্তু লন্ডনে দিনরাত আপনি বক্তৃতা মঞ্চ করার পরেও একবার দয়া করে খোঁজ নেবেন যে আপনার বাংলায়, যে বাংলাকে আপনি কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন, যে কলকাতার হাওড়াকে লন্ডন বানাবেন বলেছিলেন, সেই লন্ডনে কি হাল আপনি লন্ডনে বসে একবার দেখুন, জানুন, বুঝুন, ব্যবস্থা করুন। আপনি যে শহরে সেই লন্ডনটা দেখুন, আপনার লন্ডনটা দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন আর যেখানে গেছেন বক্তৃতাতে সেখানকার লন্ডন, দুই লন্ডনে ফারাকটা দেখুন। দেখুন, পৃথিবীতে দুটো পেশা আছে, যে দুটো পেশাকে মানুষ ভগবানের সঙ্গে তুলনা করে, বা আল্লাহর সঙ্গে তুলনা করে, বা গডের সঙ্গে তুলনা করে। একটা হচ্ছে ডাক্তার, আর একটা হচ্ছে জজ, বিচার ব্যবস্থা। একসময় শিক্ষকদের সে মূল্য ছিল, আজ আর নেই। যেদিন থেকে শিক্ষা বেসরকারীকরণ হয়েছে গল্প শেষ। যেদিন থেকে স্বাস্থ্য বেসরকারীকরণ হয়েছে সেই থেকে ডাক্তারদের উপরে ভরসা কমতে আরম্ভ করেছে। কোনো কোনো জায়গায় ডাক্তাররা ডাকাতের ভূমিকা পালন করে, আপনারা জানেন। কিন্তু আজও মানুষ বিচার ব্যবস্থাকে ভরসা করার কারণ বিচার ব্যবস্থা এখনো বেসরকারীকরণ হয়। কিন্তু সেই বিচার ব্যবস্থার মধ্যে কতটা গুণ ধরেছে, কতটা দুর্নীতি প্রবেশ করেছে, দিল্লির হাইকোর্টের সেই বিচারপতির এই ঘটনার মধ্যে স্পষ্ট প্রমাণিত। তার মানে দমকল যদি না আসতো, আগুন যদি না লাগতো, তাহলে টাকার খনির উৎস আমরা জানতাম। আগুন লাগলো, দমকল এলো, দমকলের পুলিশ দেখলো এত টাকা ভিজে যাচ্ছে, তার একটা ভিডিও করলো, সবাই জানতে পারলো, সে ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। যে বিচারপতিকে যে মানুষ বিচারের জন্য যায়, সে নিজে বিচারপতি যদি সে নিজে দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে
সেই বিচারের কাছে মানুষ কিছু আশা করতে পারে না। এটা গোটা বিচার ব্যবস্থার সঙ্গে যা জড়িত, তাদের জন্য একটা বড় প্রশ্নচিহ্ন রেখে গেল এই এই বার্মার এই ঘটনা, এই দুর্নীতি ঘটনা। গোটা বিচার ব্যবস্থাকে তার জন্য কখনো আমরা অপরাধী বলতে পারি না, পারবো না, এটা ভয়ও না। কিন্তু আলুর বস্তার মধ্যে দু চারটে পচা আলু যে ঢুকছে, এটা তার প্রমাণ। এবং আরেকটা জিনিস ভালো লাগছে যে বিচার ব্যবস্থার সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে, তৎপর হয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং এটা বলে দিয়েছে হ্যাঁ ক্যাশ পাওয়া গেছে। এই যে এত দ্রুততার সঙ্গে, এত দ্রুত গতিতে, এই তড়িৎ গতিতে যে সুপ্রিম কোর্টের তরফে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি অনেক প্রশ্ন তৈরি করে দিল এই বিচারক। দেখতে হবে এই বিচারক তার অতীতে কতগুলো রায় দিয়েছে, সেই রায়গুলোকে পুনর্বার নতুন করে সেই রায়গুলোকে দেখা উচিত যে সেই রায়গুলোর সঙ্গে কোনো রকম ভাবে আইনের কোনো কনফ্লিক্ট ছিল কি ছিল না, বা সেখানে কোনো রকম মদত এই বিচারপতি করেছে কি করেনি, এটা দেখা নতুন করে প্রয়োজন আছে বলে আর কত শুনবে, শুনতে শুনতে আমরা হাঁপিয়ে যাচ্ছে। বাংলার মানুষ এই অনাচার অত্যাচার প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কার চোখ উপড়ে দিচ্ছে, কাউকে খুন করে দিচ্ছে, কার ঘর জ্বালিয়ে দিচ্ছে, কাউকে ধর্ষণ করে দিচ্ছে। কি চলছে বাংলায়? বাংলায় বাংলার মানুষ এই অবরুদ্ধ জীবন থেকে মুক্তি চাই বলে আমি বিশ্বাস করি। তাহলে তার মানে কি নতুন পথে এই তদন্তের মোড় নেবে বলে আমার স্থির বিশ্বাস। ছাড় পেয়ে যাব বলে যারা নিশ্চিন্তে ছিলেন, আগামী দিনে তাদের জন্য বিপদের খাড়া ঝুলছে বলে আমার মনে হচ্ছে। কারণ এই যে ইঙ্গিতটা, এই ইঙ্গিতের মধ্যে আমার নিজের ধারণা, গাট ফিলিং বলতে পারে, যে অনেক কিছু জানতে চাইছে বিচার ব্যবস্থা। যে বিচার ব্যবস্থার কাছে যে তথ্য আছে, সেই তথ্যে বিচার ব্যবস্থা, অন্তত হাইকোর্টের বিচার ব্যবস্থা, তারা সন্তুষ্ট নয় বলে আমার মনে হচ্ছে। একদম সঠিক দাবি করেছে, সঠিক দাবি করেছে। কারণ এখানকার প্রশাসন তো কিছু করবে না, আপনারা সবাই জানেন। এরা তথ্য ধামাচাপা দেওয়ার প্রশাসন, তথ্য প্রকাশ করার প্রশাসন তো নয়, এটা ধামাচাপা দেওয়ার প্রশাসন। তাই এত বড় ঘটনা একটা সিভিক পুলিশ করে দিলে একা একাই, এত বড় মাতব্বর, এত বড় সে দিগ্গজ হয়েছে বলে আমার মনে হয়। একা একটা সিভিক এত বড় ঘটনা ঘটিয়ে দিল, এটা আমি কেন, কেউ বিশ্বাস করেন এটা। এবং আপনারা দেখেছেন যে যারা সাইকিয়াট্রিস্ট, যাদের কাছে এই মহিলা, এই আমাদের ঘরের মেয়েটা চিকিৎসা করতে যেত, সেও কিন্তু বলেছে যে আরজি করের হাসপাতালের মধ্যে অনেক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল বলে তার উপর নানা মানসিক নির্যাতন নেমে আসে। তাকে রাতে যাতে ঘুমোতে না পারে, তার সেরকম ডিউটি বন্টন করা হয়েছে, যাতে একটা মেয়ে মানুষ সে যাতে রাত্রে ঠিকমতো ঘুমোতে না পারে। এটা একটা টর্চার, নতুন ধরনের টর্চার, নতুন ধরনের অত্যাচারের কাহিনী শুনলাম আমরা। যে সরকারি দপ্তরে চাকরি করলেও, সরাসরি তোমার চাকরি না খেলেও, সরাসরি ট্রান্সফার না করলেও এমনও ব্যবস্থা আছে যে তোমাকে ঘুমোতেই দিবে না, ঘুমোতে দিবে না, খেতে দিবে না। এরকম ব্যবস্থাও আছে, যেগুলো আমরা মধ্যযুগে হতো বলে শুনেছি। আমরা অনেক আশা করে আছি বাংলার মানুষ যারা বিচার চাই, তারা হাইকোর্টের কাছে অনেক কিছু আশা করছে। বাংলা মানুষ দ্বিধা বিভক্ত। তিলোত্তমার বিচারের পক্ষে একদল, তিলোত্তমার বিচারের বিপক্ষে একদল। সরকারি দল তারা তিলোত্তমার বিচারের বিপক্ষে, সাধারণ মানুষ যারা তিলোত্তমার ঘটনা সম্পর্কে জানে, তারা তিলোত্তমার বিচারের পক্ষে। তাই আমরা সবাই চাই যারা তিলোত্তমার বিচারের পক্ষে, যে হাইকোর্ট একটা সদর্থক ভূমিকা পালন করবে এবং বাংলার নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষের যে আবেগ, যে দাবি, তার স্বীকৃতি দিয়ে হয়তো পথ চলার নির্দেশ দেবে। পুলিশের তরফ থেকে আরো বেশি তৎপর হওয়া উচিত। জেল, সেইখান থেকে বেল, কোনো ফারাক পড়ে না তৃণমূলের এসব মস্তানদের জন্য। যাহাই জেল তাহাই বেল, সবকিছু করা সম্ভব।
কারণ এ বাংলায় দিদি এই খেল খেলে চলেছে, আর কি বলবেন। এবার মৃতার মরে যাওয়ার পর তার হাড়গোড় বিক্রি হচ্ছিল সেটা দেখুন একবার। আরজি কথা দেখলাম আমরা, মৃতার বডি বিক্রি হয়ে যাচ্ছে, এবার শ্মশানও দেখুন, মরে তো গেল, পুরো প্রকৃত পুড়ছে না, না পুড়ে তার হাড়গোড় বেসে সেটা দেখুন। তৃণমূলের নেতারা বলে ও আমরা ঠিক পয়সা কামিয়ে নিব, সে কবরস্থানে থাকি আর শ্মশানে থাকি, পয়সা আমরা ঠিক কামিয়ে নিব করবো। শিক্ষামন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রীর নাম কি, মমতা ব্যানার্জি, তিনি কোথায়? লন্ডনে। কিসের জন্য? লন্ডন বালাদের বুঝিয়ে নাকি এখানে অনেক কিছু আনবেন। তিনি বলে কেউ বুঝে বিরাট কিছু হতে চলেছে, হয়তো পশ্চিমবঙ্গে দিদি ফিরে আসার পর লন্ডন থেকে উন্নয়নের ভূমিকম্প তৈরি হবে। সে উন্নয়নের ভূমিকম্পে কে কোথায় আমরা যাবো জানি না, কিন্তু হাসপাতালে চিকিৎসা হয় না, এটা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার। শুধু মেডিকেল কলেজ নয়, পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে চিকিৎসা নাই। চিকিৎসার মানে আমি এই সেন্সে বলছি, মানে চিকিৎসা ব্যবস্থা হোয়াট ইজ নেম, যেটা হওয়া উচিত সেই চিকিৎসা কোথাও নাই। পশ্চিম হাসপাতাল আছে, তার পরিকাঠামো আছে, তার খাঁচা আছে, কিন্তু খাঁচার মধ্যে সবকিছু জীর্ণ শীর্ণ বিদীর্ণ।